দেখুন, ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে দিয়েছে। এ নিয়ে আমরা সকলেই আনন্দে উল্লসিত হওয়ার যথেষ্টই কারণ রয়েছে, আমি সবকিছু মানলাম। কিন্তু আপনাদের সামনে আমি আজকে সাবধান করে বলতে চাইছি, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ। দয়া করে কেউ অতি উৎসাহিত হবেন না, এটা প্রথম একটা পদক্ষেপ। আমি আপনাদের সামনে বলছি যে যুদ্ধ এখনো শুরু হয়নি, এটা প্রথম পদক্ষেপ। এখনো অনেক কিছু হবার বাকি রয়েছে। কোনো প্যানিক নয়, সকলে সতর্ক থাকুন, কিন্তু গা ছাড়া দিয়ে নয়। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো যেখানে যেখানে মক ড্রিল করার সুযোগ পাবেন সেখানে মক ড্রিল করতে হবে। আমি আপনাদের সামনে বলছি এটা অনেক দূর গড়াতে চলেছে। আমার কথাটা আজকে মিলিয়ে নেবেন। যেমনটা আপনাদের সামনে আমি বলেছিলাম, যারা বলছিলেন যে ভারত যুদ্ধে যাবে না, ভারতের সেই দম নেই, অনেকে আবার কটূক্তি করে বলেছিলেন যে নির্বাচনের আগে ছাড়া ভারত যুদ্ধ করবে না, আমি আপনাদের সামনে বলেছিলাম পাকিস্তান যোগ্য জবাব পেতে চলেছে। ঠিক তেমনি আবারও আমি আপনাদের সামনে বলছি যে আনন্দে উচ্ছ্বাসিত হওয়ার কিছু নেই। এখনো পর্যন্ত দাবার একটা চাল নেওয়া হয়েছে, সেই চালে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে আজকে আপনাদের সামনে বিশ্লেষণ করব, যেটা অতীতে যতগুলো যুদ্ধ হয়েছে ভারত সেই পদক্ষেপ নেয়নি। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড়ে দাঁড়িয়ে আমি এই জায়গাতে বলছি যে কোনো সময় প্রত্যাঘাত হবে। পাকিস্তানের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে, আমি প্রমাণ দেব। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দেব। আনন্দে উৎসাহিত হবেন না, তবে এ কথা আমি বলতে পারছি বা আপনাদের বলছি, এটাই ভারতের ট্র্যাপ। পাকিস্তান একবার আমাদের হামলা করে দেখুক, এটা ভারত সরকারের ট্র্যাপ। দয়া করে, আমি ডিটেলে কিছু বলতে পারবো না আপনাদের সামনে, কিন্তু যে কথা খুব ওপর বলা যায় যে ভারত সবেমাত্র একটা ট্র্যাপ সেটা ফেলেছে পাকিস্তানের সামনে। এটাই যুদ্ধ নয়। এই ট্র্যাপ যদি পাকিস্তান গিলে ফেলে তাহলে পাকিস্তানের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। কিভাবে, আজকের পর্বে আপনাদের সামনে জানাবো। কিন্তু একটাই রিকোয়েস্ট আপনাদের সামনে, যারা ভারতীয় তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, অন্তত আজকের দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতারাম, হিন্দু মুসলমান সকলে আমরা অন্তত এই মন্তব্যটা করতেই পারি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, আমি কেন বা কিসের ভিত্তিতে আপনাদের সামনে এত বড় কথা বললাম, আমি আপনাদের সামনে প্রথমেই প্রমাণ দেব। আপনারা একবার দেখুন, আগুন জ্বালালো ভারত। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাক সেনা পেল প্রতিশোধের অধিকার। দেখুন, পাকিস্তানে কোনটা সরকার, কোনটা সেনাবাহিনী আর কোনটা জঙ্গি গোষ্ঠী সেটা আপনি ডিফাইন করতে পারবেন না। আজকে যারা মিলিটারি কালকে তারা সরকারে, আজকে যারা সরকার কালকে তারা জঙ্গি গোষ্ঠী। কিন্তু সে যাই হোক, পাকিস্তানে ভারতের এই হামলার পর যখন নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে সেখানে সকলে মিলে এগ্রি করেছে যে ভারতকে এর জবাব তারা দেবে। ঠিক একইভাবে তারাও ডেট এবং টাইম বলেনি। আমি আপনাদের সামনে বলছি যে ভারত সতর্ক রয়েছে। গতদিনে যতটা সতর্কতামূলক ভারত ব্যবস্থা নিয়েছিল তার থেকেও বেশি সতর্ক রয়ে গিয়েছে এই মুহূর্তে ভারত। আপনারা জানেন যে অমিত শাহ পশ্চিমবঙ্গ সহ 10 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন, গোপনীয় এবং জরুরি বৈঠক। কিছু কিছু তথ্য আমাদের কাছে থাকলেও সেই তথ্য আমি আপনাদের সামনে আজকে অন্তত জানাচ্ছি না। তাই আপনাদের সামনে আমি এবার যেটা বলতে চলেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আরো একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি। আমার একটা নতুন চ্যানেল আমি খুলেছি, এই সিন্দুর, অপারেশন সিন্দুরের নামে আমার চ্যানেলের নাম দিয়েছি সিন্দুর। যারা সাবস্ক্রাইব করতে চান আমার এই নতুন চ্যানেল, একটি ভিডিও রয়েছে। আপনারা এই পর্বের বা যে কোনো পর্বের, আজ থেকে যে কোনো পরবর্তী পর্বের কমেন্ট সেকশনে গিয়ে সেই লিঙ্কটি পেয়ে যাবেন। প্রথম লিঙ্কটি হচ্ছে আমার চ্যানেলের লিঙ্ক, সেখানে গিয়ে আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের সাপোর্ট করতে পারেন, ভিডিও দেখতে পারেন। আমি যেটা আপনাদের সামনে এই মুহূর্তে বলার চেষ্টা করব যে ভারত গতকাল যে প্রত্যাঘাত করেছে, বা বলা ভালো পরশু মানে রাত্রির বেলায় যে প্রত্যাঘাত করেছে, সেটা এইবার প্রথম ভারত পিওকে কে ছাড়িয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারত প্রত্যাঘাত করেছে, যেটা পাকিস্তান স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্ট দিয়ে রেখেছিলেন যে আমরা এমন কিছু করব যেটা ওদের কাছে কল্পনার অতীত। তার কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের এতদিন পর্যন্ত একটা গোপন আতাত বা চুক্তি ছিল যে আমরা যা কিছুই করি না কেন ওই পিওকে কে নিয়ে বা
লাইন অফ কন্ট্রোলকে নিয়ে, তার বাইরে আমরা পাকিস্তানে ঢুকে কিছু করব না। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের দেশের সেনাবাহিনী রাফেল নিয়ে গিয়ে ভারত মানে পাঞ্জাব প্রদেশের মধ্যে আঘাত হানা হয়েছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সেই জন্যই আমি আপনাদের সামনে বলছি যে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এখানে জবাব দিতে তারা উৎসুক, তারা জানে যে তারা মুখ থুবড়ে পড়বে, কিন্তু কিছু একটা করে দেখাতে তাদের হবেই। ইতিমধ্যে কাশ্মীরের যে সমস্ত নিরীহ মানুষদের তারা গুলি করে মারছে ওপার থেকে, 15 জন সাধারণ মানুষের, মুসলিম মানুষের মৃত্যু হয়েছে। এর জবাব ভারত দেবে, এইগুলো তারা প্রভোগ করার চেষ্টা করছে। তবে আমি এই জায়গায় আপনাদের সামনে যে তথ্য দেব, যেটা আরো একটি চ্যানেলে আমি আপলোড করেছি, গতকাল যে অ্যাটাক হয়েছিল তার মধ্যে 3টি বিষয় নিয়ে ভারত অ্যাটাক করেছিল, ডিটেলে সেই পর্বে রয়েছে, অন্য একটি চ্যানেলে আপনারা গিয়ে শুনে নিতে পারেন। আমি বলেছিলাম যে মূলত মাত্র 3টি অস্ত্র ব্যবহার করেছে ভারত। ভারতের কাছে হাজার রকমের ওয়েপন্স রয়েছে, মাত্র 3টি অস্ত্র ব্যবহার করে পাকিস্তানকে জবাব দিয়েছে। একটা হচ্ছে ড্রোন, যার নাম হচ্ছে কামিকাজ ড্রোন। এই কামিকাজ ড্রোন প্রথমে চিহ্নিত করেছিল কোন কোন পয়েন্টে কাদের কাদের অ্যাটাক করবে। দ্বিতীয়ত দূরপাল্লার একটা ক্ষেপণাস্ত্র, একটা মিসাইল, যার নাম হচ্ছে স্কাল্প ক্রুজ। সেই স্কাল্প ক্রুজ, যেটা ফ্রান্স এবং ব্রিটেনের যৌথ উদ্যোগে সেটা তৈরি হয়েছিল, অসাধারণ একটা ক্ষেপণাস্ত্র, যেটা গতকাল রাফেল থেকে ছোড়া হয়েছিল। দূরপাল্লার 400 কিলোমিটার দূরে নিখুঁতভাবে আঘাত করতে পারে, 400 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। এবার আপনারা বলুন যে এই রকম স্কাল্প কিংবা হ্যামার এগুলো ব্যবহার করে 22টি ভারত গতকাল মিসাইল প্রয়োগ করেছে। এই 9টি জায়গাতে 9টি পয়েন্টে 22টি মিসাইল হামলা করেছে, ব্লাস্ট হয়েছে, যেগুলো গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে চীনের কাছ থেকে বিভিন্ন রকমের এয়ার ডিফেন্স সিস্টেম কিনে রেখেছিল পাকিস্তান, তাহলে সেই এয়ার ডিফেন্স সিস্টেম গুলোর কি হলো? একটাও কেন, এই 22টার মধ্যে একটাও কেন তারা ডিটেক্ট করতে পারলো না বা সেগুলোকে প্রতিহত করতে পারলো না? এইখানেই পাকিস্তান খুব ভালো করে জানে, আর চীনও ভালো করে জানে, তাদের মধ্যে যে এই আঁতাত, সেই আঁতাতটা শুধুমাত্রই স্বার্থের আঁতাত। সেই কারণে এত বড় ঘটনা ঘটে যাবার পরেও প্রকাশ্যে কিন্তু চীন ভারত বিরোধী কোনো মন্তব্য করেনি। আপনারা জানেন কিনা জানেন না আমি জানি না, ঋষি সুনাক, প্রাক্তন ইউকের প্রাইম মিনিস্টার, তিনি পরিষ্কারভাবে ভারতের পাশে দাঁড়িয়েছেন। এছাড়াও গ্রিসের তরফ থেকে ভারতের পাশে নিঃশর্তভাবে, জাপানের তরফ থেকে নিঃশর্তভাবে ভারতের পাশে দাঁড়ানো হয়েছে। একদম পরিষ্কারভাবে কোনো রকমের নির্দ্বিধায় ভারতের পাশে দাঁড়ানো হয়েছে এই দেশগুলোর তরফ থেকে। তাই আমি আপনাদের সামনে বলতে চাইছি যে দেখুন, এই মুহূর্তে যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো পর্যন্ত, আমি আরবিয়ান মুসলিম কান্ট্রির কথা বাদ দিচ্ছি, তারা ভারতকে বলেছে যে জঙ্গি হামলার বিরুদ্ধে তারা পদক্ষেপ নিতে পারে। কিন্তু কয়েকটা কান্ট্রি রয়েছে যেমন ইরান আর তুর্কি, এরা মূলত তারা সাহায্য করেছিল, আশ্বাস দিয়েছিল পাকিস্তানকে। কিন্তু এই ধরনের ঘটনার পরেও পাকিস্তান মর্মাহত। এই মুহূর্তে শাহবাজ শরীফ তিনি দুশ্চিন্তায় রয়েছেন। যে সাহায্যের কথা তাদের বলা হয়েছিল, অন্তত ভারতের হামলার 24 ঘন্টার পরেও তাদের কাছে কোনো সাহায্যের কোনো দেশ প্রতিশ্রুতি দেয়নি। এই অবস্থায় দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে শাহবাজ শরীফরা কিছু একটা করে দেখাতে চাইছেন। সেই কারণেই আজকের পর্বের আমি নাম দিয়েছি সাবধান। তার কারণ যদি একটা পাগলা বাঁদরের হাতে বা একটা পাগলা কুত্তার হাতে যদি আপনারা একটা নাইফ দিয়ে দেন, তাহলে সেই পাগল কুকুরটা রাস্তার মধ্যে যে কোনো মানুষকে কামড়াতে পারে। সে জানে যে একটা বাঁশের ঘায়ে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে, এটা জেনেও কিন্তু সে এমন ক্ষিপ্র হয়ে থাকবে যে কোনো কাউকে অন্তত অ্যাটাক করে তার জঙ্গি মানসিকতার পরিচয় দিতে থাকবে। The same situations that Pakistan is currently they possess. So standing in these situations, আমি আপনাদের সামনে যেটা বলতে চলেছি যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যদি কোনো নির্দেশ দেওয়া হয়, আপনারা মাথায় রাখবেন যে পশ্চিমবঙ্গ অন্যতম শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়ে আমাদের নর্থ ইস্ট সেটাকে কিন্তু যুক্ত করে রেখেছে।
আর আমাদের আরো একটা প্রতিবেশী দেশ রয়েছে বাংলাদেশ, এই প্রতিবেশী দেশের সঙ্গে এই মুহূর্তে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত মধুর। যদিও মোহাম্মদ ইউনূস গতকাল যে ছোট্ট একটা আমাদের নিশানা পেয়ে গিয়েছেন, তিনি এই মুহূর্তে আশা করি তার ওই যদি জেহাদি বুদ্ধি থেকে যদি কিছুটা যদি তার বুদ্ধি থেকে থাকে, তাহলে তিনি বুঝে গিয়েছেন যে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে বোধহয় এই মুহূর্তে লাভ হবে না। কিন্তু তাও যদি পাকিস্তানকে কোনোভাবে তারা সাহায্য করার চেষ্টা করে, বিশেষ করে কিছুদিন আগে যে মন্তব্য করেছিলেন তিনি, যে ভারতের 7 সিস্টার নাকি একেবারেই স্থল মানে বাংলাদেশের দিয়ে আবদ্ধ, স্থলপথে আবদ্ধ, এইভাবে অন্য একটি দেশের সম্পর্কে অনধিকার চর্চা করেছিল, কিন্তু ভারত তা নিয়ে কোনো রকমের বক্তব্য করেননি। কেন বলুন? আজকে বুঝতে পারছেন তো বাংলাদেশ নিয়ে কেন ভারত বক্তব্য রাখে না। একটা বাঘের সঙ্গে একটা কুকুরের লড়াই হচ্ছে তবুও মানা যায়, কিন্তু একটা বাঘ একটা টিকটিকি বা একটা ছুঁচোকে ধরে আক্রমণ করবে, এটা কিন্তু সমানে সমানে ব্যাপারটা হচ্ছে না। কিন্তু এবার যদি কিছু করতে যায়, সেই কারণেই ভারত মানে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনা করে পরিষ্কারভাবে বলেছেন যে এই মুহূর্তে অন্তত বিতর্ক ভুলে রেখে যা যা নির্দেশ ইন্টেলিজেন্সের মাধ্যমে স্টেটকে দেওয়া হবে সেই অনুযায়ী যেন অ্যাক্ট করা হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি সমস্ত স্কুলগুলোকে ছুটি দেওয়ার বার্তা দিয়েছেন, এমনকি প্রাইভেট স্কুলগুলোতেও। তাই আপনাদের সামনে আমি অন্তত এবারে বলছি যে এতদিন পর্যন্ত আপনারা অনেকেই ইয়ার্কি ঠাট্টা মজা করেছেন যে ভারত কবে অ্যাটাক করবে, এই কিছুই হবে না, নরেন্দ্র মোদীর জুমলা অনেক কিছু বলেছেন। আপনারা এই সমস্ত বলেও পার পেয়ে যান, তার কারণ হচ্ছে আপনারা ভারতবর্ষের মধ্যে সেফ একটা কান্ট্রিতে রয়েছেন। আপনি যদি এই কথাগুলো বাংলাদেশের নাগরিক হয়ে বলতেন বা পাকিস্তানের নাগরিক হয়ে বলতেন, আপনি জানেন আপনার পরিণাম কি হতে পারত। কিন্তু এই সময়টা যেখানে একটা উন্মাদের মতো কার্যত পাকিস্তানের অবস্থা হয়ে গিয়েছে, যে মিত্র দেশগুলো তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছিল তারা পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। তাই এই পাগলা একটা দেশ, জেহাদি দেশের থেকে কিন্তু যে কোনো মুহূর্তে হামলা চালানো হতে পারে, সেটা কালই হবে আমি বলছি না। তারাও সময় নিচ্ছে, তারাও কিন্তু ভেবে দেখছে কোন দিক থেকে ভারতের মধ্যে দিয়ে প্রত্যাঘাত করা যায়। আমি আপনাদের সামনে একটা ভিডিও দেখাচ্ছি এবারে, এই ভিডিওটা আপনারা দেখুন। যে জেহাদিদের কার্যত ভারত গিয়ে একেবারে মেরে দিয়েছে, সেই জেহাদিদের কিভাবে বীরের সম্মান দিচ্ছে পাকিস্তান, গোটা বিশ্ব দেখুক। গোটা বিশ্বের কাছে এই ভিডিওটা ছড়িয়ে পড়ুক। আমাদের পড়শি দেশ পাকিস্তান কিভাবে তাদের জেহাদিদের, যারা ভারতের সেনারা বেছে বেছে হত্যা করেছে, কিভাবে তাদেরকে স্যালিউট করে সেনাবাহিনীরা বীরের সম্মান দিচ্ছেন, শহীদের সম্মান দিচ্ছেন, গোটা বিশ্ব একবার তাকিয়ে দেখুক। আরো একবার পাকিস্তানের মুখ খুলে গিয়েছে। সেই কারণে ভারতের আর অন্য দিক থেকে ভয়ের কিছু নেই, কারণ কোন দেশ ভারতের বিরুদ্ধে বলার জায়গা নেই। এমন একটা নোংরা দেশ, এমন একটা জেহাদি দেশ, এমন তাদের পাপের কর্মকাণ্ড চালিয়ে নিয়ে গেছে যে তাদের বন্ধু দেশগুলো পর্যন্ত তাকে সমর্থন করতে এগিয়ে আসছে না। এই মুহূর্তে আপনাদের সামনে আরো দুটো কথা বলে আজকে পর্ব শেষ করব। সেটা হচ্ছে, আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে কি কোয়াইট কাম এন্ড কম্পোজড, একেবারে শান্তশিষ্ট, মানে যেদিন যখন এই স্ট্রাইক হবে তার 2-3 ঘন্টা আগে পর্যন্ত তিনি এবিপি আনন্দতে গিয়ে মিডনাইটে গিয়ে তিনি বক্তব্য বললেন, ভারতের উন্নতি 2047 সালের ভারতের টার্গেট নিয়ে কথা বললেন, ঘুণাক্ষরেও বুঝতে দিলেন না আর কয়েক ঘন্টার মধ্যে কি হতে চলেছে। এই রকম আয়রন ম্যান, সত্যি আমরা ইন্দিরা গান্ধীকে দেখিনি আয়রন লেডি বলা হতো, কিন্তু সত্যি আমরা এখন আয়রন ম্যান দেখতে পাচ্ছি। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে সিন্দুর নামটা কিন্তু তার দেওয়া। আমিও এক্স্যাক্টলি ওই নামের আমার চ্যানেল খুলেছি এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য। আমার দ্বিতীয় চ্যানেলের নামও আমি সিন্দুর দিয়েছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, প্রধানমন্ত্রীর এই অসাধারণ নামের পিছনে একটু বিশ্লেষণ করে দেখবেন, সিঁদুর দেখে অর্থাৎ হিন্দু দেখে মারা হয়েছে, আর প্রধানমন্ত্রী সেই হিন্দু দেখে মারা যারা মেরেছেন তাদের জবাব নিয়েছেন। এটা যেমন একটা কথা। দ্বিতীয় আর একটা জিনিস কি খেয়াল করেছেন, গতকাল যখন বিক্রম মিশ্রি আমাদের পররাষ্ট্র সচিব যখন গিয়ে ব্রিফিং করছিলেন যে ভারত কোথায় কোথায় কেন হামলা চালিয়েছে, তখন তার সঙ্গে দুজন ভারতের সেনাবাহিনীর জওয়ান ছিলেন,
মহিলা ব্রিগেড ছিলেন, দেখেছেন? তাদের নাম আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন। একজন হচ্ছেন কর্নেল সোফিয়া কুরেশি, আর দ্বিতীয় জন হচ্ছেন উইং কমান্ডার ভূমিকা সিং। এই দুজন নারী, মাফ করবেন নারী বলা উচিত না, এই দুজন বীর যোদ্ধা তারা এসে ব্রিফ করলেন। এতদিন পর্যন্ত কোন যুদ্ধের সময় ব্রিফ করতো কোন সেনাবাহিনীর পুরুষ কোন আধিকারিক বা পুরুষ কোন সেনাকর্তা, কিন্তু গতকাল দুই নারী তারা এসে এর ব্রিফ করলেন। মিশনের নাম দেওয়া হয়েছে সিন্দুর। যে কাপুরুষ গুলো পাকিস্তানের কাপুরুষ সেনাদের মদতে হাতে চুড়ি পরে আর শাড়ি পরে AK-47 নিয়ে নিরস্ত্র মানুষদের হিন্দু বেছে বেছে মেরেছে, সেই আমাদের হিন্দু সমাজ বলবো না, আমাদের দেশের বীরাঙ্গনারা তাদের জবাব দিয়েছে। এর থেকে ভালো পরিণতি আর কি হতে পারে? তারা এসে আমাদের হিন্দু দেখে আমাদের সাধারণ মানুষের প্রাণ নিয়েছে, আর তাদের বদলা নিয়েছে আমাদের মহিলারা। গোটা বিশ্বের সামনে এর থেকে ভারতের মাথা উজ্জ্বল হওয়ার আর কি ঘটনা ঘটতে পারে? এইটা হচ্ছে নরেন্দ্র মোদী। অসাধারণ অসাধারণ ব্যক্তিত্ব। মানে আপনি যদি, আমি বলে দিচ্ছি আপনাকে, কোন ফিল্ম মেকার পর্যন্ত এত সুন্দর ফটো ফিনিশ করতে পারবে না। কোন ফিল্ম মেকার তিনি চিন্তা করে পর্যন্ত এরকম নাম দিতে পারবে না, এরকম ফটো ফিনিশ করতে পারবে না, যেখানে দুজন লেডি, একজন উইং কমান্ডার, একজন কর্নেলকে দিয়ে ব্রিফ করানো হচ্ছে। কোন মানে কেউ করতে পারবে না। অসাধারণ। মানে কতটা বুদ্ধি, ক্ষুরধর বুদ্ধি সম্পন্ন লোক না হলে, দেশপ্রেম কতটা না থাকলে এইভাবে জেহাদি দেশকে উত্তর দেওয়া যায়, দেখিয়ে দিলেন নরেন্দ্র মোদী। অসাধারণ। আমি ফুললি ইমপ্রেসড। এইরকম আমি দেখিনি ইন্দিরা গান্ধীকে। সেদিনও হয়তো ইমপ্রেসড হতাম যখন পাকিস্তানকে দুভাগে ভাগ করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, কিন্তু আজকের দিনে আমরা সাক্ষী থাকতে পারলাম। তাই আপনারা সকলে এই দিনটাকে সকলে মিলে সেলিব্রেট করবেন। তবে যে কোনো মুহূর্তে আমাদের কাছে বিপদ ঘনিয়ে আসতে পারে, তাই সতর্কতা, আমাদের সম্পূর্ণরূপে সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা নিতে হবে। আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সকলের নির্দেশ মানতে হবে। এটুকু আপনাদের কাছে আবেদন জানিয়ে এখনকার মতো এখানে শেষ করলাম।